এই আস্তে শুনেন সবাই শুনেন। অনেকদিন পরে আসছেন, একটা বাদ দেবেন। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে পরীক্ষার দিন শুধু আসবেন, বাকি যদি সব ধরে ক্লাস চলতেছে একটা বার তো সবার মুখ দেখানোর প্রয়োজন ছিল নাকি? একেবারেই মানে হারাইয়া যান, ক্লাস যদি এত নেগলিজিবল হয় তাহলে তো ঝামেলা। তো এটা তো এক্সপেক্টেড না। এখন কথা হচ্ছে কি যে আপনার কথা সে লাইটে কষ্ট হয়েছে আরে ভাই আপনি সবগুলো আরে এগুলো অন করো না, ওটা অফ করো। আচ্ছা আর আমি কি চিনি, আমি ইলেকট্রিশিয়ান। না এটা ওই রোডের প্রবলেম সম্ভবত এই যে গেছে ঠিক আছে সার্কিট চিনি আর রাখি চিনি। আচ্ছা পয়েন্টটা হচ্ছে শোনো সবাই শোনো। বুঝলেন ভাই সবগুলো বন্ধ করে আমরা বুঝতেছি না আপনাদের আসলে কি বয়স হয়েছে কি হয় বয়স বাড়তেছে আর খালি বাচ্চা বুদ্ধি হারিয়ে আচ্ছা আমাদের এইটা হচ্ছে কি আচ্ছা এই কেমন দেখা যায় এটা জুম করে ঠিক করে ঠিক আছে দেখা যাবে পয়েন্টটা হচ্ছে কি আমাদের যে যে টপিকগুলো দেখানো হয়েছিল তো বেশিরভাগই মনে হয় ভিডিও আপলোড হয়ে গেছে। টিএফআইডিএফ এর কোনো নোট আমি দিই নেই, ওটা মানে স্লাইড দিই নেই, ওটা হচ্ছে ভিডিওতে যেটা আছে ওইটাই দেখে, ওটা ক্লাস নোট যেটা ওইটাই ক্লাসে যেটা আছে ওইটাই। তো ভেক্টরাইজার যেটা টিএফআইডিএফ ভেক্টরাইজার। তো পয়েন্টটা হচ্ছে কি যে আমাদের আর এই একটা টপিক কি বাকি আছে, কোড জেনারেশন এন্ড রেজিস্টার অ্যালোকেশন। তো এখন এইটা কয়েকটা টপিকের সমন্বয়, বেশ কয়েকটা টপিকের সমন্বয় হচ্ছে কি একটা স্লাইড। তো কালারিং, গ্রাফ কালারিং আছে, তারপর হচ্ছে কোড জেনারেশন, রেজিস্টার অ্যালোকেশন, মানে আমরা কিভাবে অ্যাকচুয়ালি রেজিস্টারের মধ্যে ডেটাগুলোকে অ্যালোকেট করতেছি। তো এই নিয়ে একটু আদ্যপান্ত, কারণ কম্পাইলার যখন কম্পাইল করতেছে তো কম্পাইল করাকালীন সময়ে তাকে কিন্তু সব দিকেই বিবেচনা কনসিডার করতে হয় যে আমি হাই লেভেল কোড লেখা হয়েছে, সেই লেভেলটাকে কোড লেভেলটাকে কি প্রসেসে কোন ধাপে কোন স্টেপে যে লাস্ট পর্যন্ত আমি আউটপুটটা দেখাই। এখন আমি মানুষ, আমি সর্বোচ্চ হচ্ছে কি কোডটা রান করার পর আউটপুটটাকে দেখতে পাই, আর কিচ্ছু না। পেছনে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডও দেখতেছি না। এখন ব্যাকগ্রাউন্ডের পেছনে যা যা চলতেছে এই জিনিসগুলো হচ্ছে কি অলরেডি আমরা কিছু দেখছি। অবভিয়াসলি আপনি যদি একটা পয়েন্টার লিখেন, অ্যারে লিখেন, ভেরিয়েবল লিখেন, কথা বলার মানে হচ্ছে আপনি জায়গা ক্রিয়েট করতেছেন, তাই না? ওটা জায়গা ক্রিয়েট করে এখন হয় জায়গাকে বোঝাচ্ছেন, মানে জায়গার ভ্যালুকে বোঝাচ্ছেন, অথবা অ্যাড্রেস বোঝাচ্ছেন, যেটা আমরা পড়ছি কল বাই ভ্যালু বা কল বাই রেফারেন্স। তো আচ্ছা আমাদের মাইক্রোসফট কি শেষ হয়েছে নাকি এখনো চলতেছে? আরআইএসসি, সিআইএসসি এই নামে কোনো কিছু পড়ানো হয়েছে? আরআইএসসি আর সিআইএসসি এটা নিয়ে কোনো কিছু পড়ানো হয়েছে? এই কোশ্চেনটা কেন বললাম, মানে বিভিন্ন জায়গাতে কোশ্চেন আনসার দিব, বিভিন্ন জায়গাতে যখন মানে জবের এক্সাম হয়, আইটি জবের এক্সাম হয়, এই কোশ্চেনটা খুব কম। আরআইএসসি আর সিআইএসসির মধ্যে ক্যারেক্টারিস্টিক্স বা এটার পার্থক্য প্রচুর আসে। এটা মানে এটা পুরাতন কোশ্চেন, বাট তারপরে অনেক আসে। তো মাইক্রোপ্রসেসরে একটা এইটা এইখানে একটু টাচ আছে, তো যখন ধরবো তখন বলবো নি। তো বাকি অ্যাসাইনমেন্টগুলো কি সবাই করতেছেন নাকি করা শেষ? গুড। আচ্ছা বললেন এমন কি ধরা গেল না কি? তো মানে পয়েন্টটা হচ্ছে কি যে অ্যাসাইনমেন্ট জিনিসটা একটু আমি চেঞ্জ করতে আগেই বলছি যে অ্যাসাইনমেন্টটা শুধু অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্টটা করে রিপ্রেজেন্ট করতে হবে।
2 মিনিট 3 মিনিট প্রেজেন্ট করার কোনো সমস্যা নাই, বাট অ্যাসাইনমেন্টটা এখানে প্রেজেন্ট করতে হবে। তো জারিফ কিন্তু প্রায় 2-3টার মতো প্রেজেন্টেশন দিচ্ছে, আপনারা দেখছেন মনে হয়। সো আপনি যেভাবে করতে পারেন সকলে প্রেজেন্ট করতে হবে। তো লেকচারটা বাকি ছিল, ওটা দেখে আমি দেখাতে পারি আর কি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের লাস্ট 4টা দিছি, আরেকটা অ্যাসাইনমেন্ট 5টা। কারণ হচ্ছে কি যে কেন বেশি দিচ্ছি এটার কারণ হয়তো নিশ্চয়ই সবাই জানে, সবাই বলছে না কারণ। তো যাদের মিটে ভালো মার্কস আছে তারা চাইলে 2-1টা স্কিপ করতে পারে, বাট যাদের ভালো মার্কস নাই আশা করবো বেশিরভাগই চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টগুলো করে। আবারও বলতেছি, অ্যাসাইনমেন্টটা শুধু আমরা জমা দিয়ে কোনো লাভ নেই, আমি 1 মার্ক অ্যাড করবো না। অ্যাসাইনমেন্টটা করে ওটা হচ্ছে প্রেজেন্ট করবেন, ওটা আমি সামনে থাকি বা না থাকি ওটা প্রেজেন্ট করবেন। তাইলে কারণ হচ্ছে কি ওই অ্যাসাইনমেন্ট সব চ্যাটজিপিটিতে পাওয়া যায়, ওটা আমার দিলি কিনা দিলি। তো অ্যাসাইনমেন্টগুলা করে আমার সামনে হচ্ছে প্রেজেন্ট, বা আমি না থাকি ভিডিওতে প্রেজেন্ট করে ওটা হচ্ছে আপলোড করবেন। তাহলে ওইটা হচ্ছে আপনাদের যে এই সেমিস্টারের ভিডিও প্রেজেন্টেশনগুলো এটা এগুলোর উপরে। তো যে যত বেশি দিতে পারবেন তার মার্কস তত বেশি পাবে। অ্যাসাইনমেন্টে 10-এ 10ও পাইতে পারবে, কোনো সমস্যা নেই। তো যার যত মার্কস কম পড়বে তো অ্যাসাইনমেন্টটাই হচ্ছে আমি করে নিচ্ছি। আগেও বলছি অ্যাসাইনমেন্টটা, আর 2 হচ্ছে প্রজেক্টের কথা বলছিলাম। একজন মনে জমা দিচ্ছে প্রজেক্ট, এখন যদিও আমি স্যাটিসফাইড না, বাট তারপরেও অ্যাসাইনমেন্ট না প্রজেক্ট না, প্রজেক্ট জমা হয়েছে, বাট এখনো প্রজেক্টের বিষয়ে হচ্ছে কি আগে বলছিলাম, প্রজেক্টটা করে যেহেতু সময় একটু হয়ে গেছে, ল্যাপটপটা একটু বলে দিই আর কি, যেহেতু সময় একটু এক্সটেন্ড হয়ে গেছে, আমরা না চাইতে হয়ে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে, আসলে করার নেই। তো যদি আপনারা আগের জায়গায় থাকতে চান যে স্যার আমি ভালোভাবে প্রজেক্টটা করবো বা ওইটাকে একটা পর্যায়ে নিয়ে যাবো, ইউ ওয়েলকাম। আপনাকে সবাইকে ওয়েলকাম করে রিকমেন্ড করতেছে যে যদি কাজটা করতে পারেন, চাইলে আমি সময় বাড়াই দিতে পারবো। যে কারণ আমি যদি দেখি যে প্রসেসিংয়ে আছে, আপনার কাজটা চলতেছে, আমি ওটার উপর বেস করে মার্কটা করে দিলাম, দেখেন হচ্ছে যে আপনি লাগলে পরের সেমিস্টারে যায় আমার ওইটা পুরোটা জমা দেন, তাও প্রবলেম নেই। কারণ একটা পেপার বা একটা ডকুমেন্টেশনের কাজ করতে টাইম লাগে, সহজ বিষয় না। তো যার 9 পেজ আছে ওদের তো অনেক টেকনিক্যাল রাইটিং আছে, 10 পেজদের নাই, তো ওরা হয়তো দেখবে একটু। বাট আপনাদের জন্য কিন্তু এই 2-1টা কোর্সই হচ্ছে আপনাদের উইপন, যে আপনারা এটাকে কাজে লাগিয়ে একটা পেপার বা কোনো কিছু বের করতে পারবেন। এটা আপনাদের প্রোফাইলের জন্য যথেষ্ট পরিমাণ। এখন মেশিন লার্নিং, এআই, এনএলপির প্রচুর জব বের হচ্ছে, মানে আস্তে আস্তে জবটা বাড়তেছে। আমি 12-13 সালে 14 সালে এরকম জব দেখিনি, মেশিন লার্নিং এর জব। আমি বাইরের কান্ট্রিতে ছিল, লিঙ্কডইনে দেখছি, কিন্তু বাংলাদেশে আমি এরকম জব দেখিনি। বাট এখন বাংলাদেশে মেশিন লার্নিং এর বেশ কয়েকটা জব আছে। তো আমার এক বড় ভাই আছে, তো তার কোম্পানিতেও নিচ্ছে। যদি আপনারা একটু ভালো কাজ করেন তাহলে আমি হয়তো রেকমেন্ড করতে পারবো, কিন্তু অ্যাটলিস্ট আমাকে দেখাইতে হবে যে, বা প্রুফ করতে হবে যে আপনি কাজ টুকটাক করছেন, কিছু কাজ আপনার করা আছে। তো প্রজেক্ট আমি ওইটা করে শেষ করছি, তো শুধুমাত্র ফ্লাক্সটা দেখাতে পারিনি। তো ফ্লাক্সটা যদি আপনার পরে ফ্লাক্স বলতে ওয়েব ভার্সন আর কি, ওয়েবে আপনার যে কোনো ওয়েতে দেখাতে পারেন, মানে প্রজেক্টটা করে ওটা ওয়েব ফরম্যাটে দেখানো, যে আমি যদি ইনপুট দিই আউটপুট আসবে এরকম একটা ফরম্যাটে দেখানো। সো যদি ওইটা করলে ভালো হয়, এবং ওইটাই হচ্ছে আমার চাওয়াটা আপনাদের কাছে, যে আপনারা দেখাবেন 1। আর 2 হচ্ছে যে যেটা বলছিলাম যে প্রজেক্টটার ডেটাগুলো হচ্ছে রিয়েল ডেটা হবে, মানে আমার কেবল থেকে বা অন্য কোথাও থেকে ডেটা না নিয়ে, ডেটা নেন সমস্যা নেই, যদি চান যে ডেটাকে আবার মডিফাই করবেন, মানে নতুন করে ডেটা দিয়ে দেন হচ্ছে যে কাজ করবেন, কোড কোনো বিষয় না, কোড ডেটা আছে, কোড ওই থেকেই করা যায়, বলে যে থেকেও কোড করা যায়, কোনো বিষয় না। বা কোডে যদি ভুলও হয়, ভুলটাও দেখা যায়, ওটা আমি আসি দেখতে পারবো, কোনো সমস্যা নেই। বা আপনি যদি না বোঝেন, কোথাও কোনো পার্টে না বুঝেন, তো সেটাও দেখা যাবে। আর সাথে সাথে 2-1টা হয়তো মেশিন লার্নিং এর অ্যালগরিদম লাগতে পারে, ওটা আপনার শেখা লাগবে না, খালি ওইখানে ইনপুট করলেই হয়ে যাবে। আচ্ছা, তো টোকেনাইজেশন, লেমাটাইজেশন, স্টেমিং, পার্টস অফ স্পিচ, এই সবগুলো জিনিসই হচ্ছে কি আদৌ কাজে লাগবে, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে এই জিনিসটা কাজে লাগবে।
যারা এখনো জানেন না জিনিসগুলো আশা করি জেনে নেবেন। প্রজেক্টটা শেষ করে দেন প্রেজেন্ট করবেন সেটাই হচ্ছে আপনাদের লাস্ট প্রেজেন্টেশন। ওই প্রেজেন্টেশনে একদম কারণ আমার দিয়ে লাভ নাই, আমার দিলে হচ্ছে আমি খালি কোটা দেখতেছি, কিন্তু ডেটাটারে আবার আপনারা করে ওখানে ইন্টিগ্রেট করে দেন হচ্ছে করতে হবে। কারণ ডেটা আপনি যে নিতে সেমনি নেন, এপিআই তে ডেটা নেন আর ডেটা সরাসরি ওখানে আপলোড করেন, তাও সমস্যা নেই। ডেটা দিয়ে দেখাইতে হবে এবং লাস্টে হচ্ছে একটা ডকুমেন্টেশন লাগবে। ডকুমেন্টেশন মানে হচ্ছে যে আপনি কিভাবে কি কি কাজ করছেন, ফুল জিনিসটা একটা ডকুমেন্টেশন দেন আমাকে জমা দিতে হবে। এই কাজগুলো যে করতে পারবে আশা করি তার মিডিয়াম মার্কস কম থাকলেও আমি মনে হয় কোনো প্রবলেম হবে না। এখানে 5টা অ্যাসাইনমেন্ট 4টা দিছি আর একটা দিতে পারি, 5টা অ্যাসাইনমেন্ট যে কটা করেন 5টা করলে 5টাতেই মার্কস আছে। আর যদি 5টা অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে আর আপনার প্রজেক্টটা ভালো করে জমা দেন, আপনার কাছে নিয়ে আসেন প্রজেক্ট, প্রবলেম হলে তো আমি অবশ্যই দেখবো, প্রবলেম নেই। একটা করাইছি ওটা দেখে যতটুকু কাজ করতে পারেন করেন, বাসায় মেলান চেষ্টা করেন, দেখেন যে মিলে কিনা। তো তবে করেন, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রজেক্টটা করেন। ক্লাসে তো আসেন না, খুব ভালো কথা, কিন্তু না আচ্ছা তো কিন্তু ওই ক্লাসের ইয়াগুলোকে নেগলেক্ট করেন না, এটা আমার জন্য না, প্রজেক্ট করলে আমার লাভ নাই, আপনারই লাভ। তো আমি আশা করবো যে সবাই প্রজেক্টগুলো করবেন, করে হচ্ছে জমা দেবেন 1। আর 2 হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যে 4টা মনে আছে কি তারপরে বলে যাচ্ছে যে অনেকে আসছে বলে দিয়েছি। আমি আগে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিলাম হচ্ছে ইয়ারগুলো ফার্স্ট ফলোগুলো দিলাম সিলারগুলো ওগুলো মিলে আছে, তোমার যে লাভ নেই। অটোজেন হচ্ছে পেপার, এটা হচ্ছে জাস্ট পেপার, তো পেপার থেকে আপনার বের করতে হবে, পেপার আমি দিয়ে দিচ্ছি স্যার সাইড নোট করে দিলে হবে না? সাইড নোট সব কিছু করে ছবি দিয়ে দিছিল কাউন্ট ওই করে নাই। বন্ধের আগে। আর হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট রিসার্চ পেপার, রিসার্চ পেপার থেকে এটাকে হচ্ছে করব সামারি করে দিচ্ছি। দিছি তো দিনি ইসলাম মেয়ে তো দিলাম এই যে এটা মেইনলি হচ্ছে কি যে কনভারসেশনাল এআই বা কনভারসেশনাল ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে। মানে আপনারা যে ইয়া করতেছেন, চ্যাটজিপিটি নিয়ে কাজ করতেছেন, চ্যাটজিপিটি কিভাবে কাজ করে, এলএলএম বা কি বলে এই এনএলপি দিয়ে যে কাজ করতেছে, আমি প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার দেয়, এটারই একটা ওয়ে আর কি, মানে একটা পেপার আর কি, জাস্ট অটোজেন রিসার্চ পেপার। এটা পড়ে আপনারা হচ্ছে জাস্ট এটাকে সামারাইজ করে দেন হচ্ছে যদি এটার পাশাপাশি এটার প্রচুর ইয়াও আছে, নিচে পেপারও আছে, আপনারা সেটা দেখতে পারেন। এই যে প্রায় কি ইয়ারপিতে দেওয়া আছে? ইয়াতে দিছিলাম যে কি বলে গ্রুপে বানাচ্ছিলাম। আচ্ছা দেখ আমি দিয়ে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে টোটাল প্রায় 52টার উপর পেপার আছে, 53টা পেপার আছে। তো চান এগুলোর হেল্প নিয়ে কাজ করবেন, তাও করতে পারবেন। পেপার কিভাবে সার্চ করতে হয় ঠিক জানি। আচ্ছা না জানলে বললেন আমি দেখাই দেবনি। তো সব পেপার তো ফ্রি পাবেন না, যেগুলো ফ্রি পাবেন ওগুলো নেবেন, আর বাকি যেগুলো পাবেন না সেগুলো হচ্ছে ডিওয়াই দিয়ে চুরি করা লাগবে আর কি, ওই সাই হাব থেকে। আচ্ছা তো প্রথমে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা পড়বেন, অ্যাবস্ট্রাক্টটা পড়ে যদি বোঝেন তো ভালো, না বুঝলে পরে পেপারে যাবেন। তার 15টা পেপার আছে, আপনার 3-4টা পেপার বললেও কোনো সমস্যা নেই। আর LLMA2 ল্যাংচেকটা আমি একদিন বুঝাই দেবো, সমস্যা নেই। LLMA2 এর প্রমিথিউস 2 এই
আর প্রথম দুইটা হয়ে গেছে, আর প্রথমে না এই দুটো মনে হয় হয়েছে, ইয়া দিচ্ছে মনে হয়, এটা জারি ফারে দিছিল। আচ্ছা, তো ল্যাংচেট আমি এখন করাইনি, ল্যাংচেটটাও অনেকটা ইয়ার মধ্যে, এটা এআইতেও আছে, আপনার এই এনএলপিতেও আছে। আচ্ছা, আর 5 নাম্বারটা বলে দেবো আমি, যদি মানে ক্লাস থেকে বলে দেবো, যদি হয় তো এটা করতে পারলে ভালো, না পারলে ভালো। আচ্ছা, আর 2 হচ্ছে প্রজেক্টের কথা তো বলে দিলাম। ডেমো কোনো প্রজেক্ট আছে করে দিয়েছি তো, একটা ড্রাইভ শেয়ার করছিলাম, ড্রাইভ বলতে ফুলটা নেই, ফুল কোডটা আছে, কোডটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। ভিডিও সহ হচ্ছে আমি একটা কাজ করছিলাম, আপনাদের সেগমেন্ট অ্যানালাইসিস নামে একটা কাজ করছিলাম আপনাদের, আপনার ড্রাইভে আছে না, আপনি ড্রাইভ শেয়ার করতে পারবেন, ক্লাসে একটা ড্রাইভ শেয়ার করছিলাম, দেখেন। আচ্ছা, সমস্যা নেই, প্রবলেম হবে যে সবাই, প্রবলেম না হলে তো পজিটিভ হয় না, যাই না হলে আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা যখন স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম, হ্যাঁ ওখানে আছে, আর ইয়ে তো ওই ইউটিউবে আপলোড হয়েছে। তো যখন আমি কাজগুলো করতেছি, দ্যাট মিনস আইডেন্টিফায়ারে ভাগ করলাম, প্রত্যেকটা টেক্সট আইডেন্টিফায়ারে ভাগ করলাম, ভাগ করে 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 লাস্ট হচ্ছে আমরা মানে কতদিন লেক্সিক্যাল অ্যানালাইসিস বা ওই জাস্ট বলছিলাম আর কি, লেক্সিক্যাল অ্যানালাইসিস শেষ করে সিনট্যাক্স করছি, সেমান্টিক্স করছি, দেন হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, তারপরে হচ্ছে কোড অপটিমাইজেশন, দেন হচ্ছে কতদিন করলাম হচ্ছে টার্গেট কোড জেনারেটর। সো এই কোড জেনারেশনটাই মেইন প্রসেসটা হচ্ছে কি কোডটাকে জেনারেট করা, কোডটাকে জেনারেট করে তাকে যেখানে যেখানে যা রাখা লাগবে, মনে করেন যে আপনি যোগ করবেন, যোগ তো রাখার কিছু নাই, যোগ হচ্ছে কি আপনি জাস্ট কল করবেন, যোগ আগে এসে করবে, বিয়োগ আগে এসে করবে, মানে অপারেটরগুলো আগে, আপনি অপারেন্টকে ডিক্লেয়ার করতে, মানে অপারেটরকে তো ডিক্লেয়ার করার কিছু নাই, অপারেন্ট তো বুঝি, a প্লাস b এগুলো হচ্ছে অপারেন্ট অপারেন্ট যাই বলেন না কেন, এটা হচ্ছে অপারেটর। এই যোগ বিয়োগ গুণ ভাগ তো ডিক্লেয়ার করার কিছু নাই, এটা তো অলরেডি আছে কোডে। তো যেগুলো করতেছি আমরা ভ্যারিয়েবল দিলাম, তো এগুলা কোডগুলোকে জেনারেট করতেছে, লাস্ট পর্যন্ত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, সেটাও কিন্তু আমরা দেখছি কতদিন কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে পুরোটাকে আমরা শিফট করলাম, তো লোড করে বা ইয়া করে, ওটা আরো বড়, যখন আরো বড় অ্যাসেম্বলি কোড আপনারা যারা করছেন তারা দেখছেন যে আমরা কিভাবে মুভ করি, শিফট করি, লোড করি, সাম মাল্টিপ্লিকেশন কত ক্লাসে যেটা দেখলাম আমরা। তো ওইটার ইয়াতেই হচ্ছে যে আমাদের লাস্ট পর্যন্ত একটা টপিক রয়ে যায়, সেটা হচ্ছে কি যে রেজিস্টার অ্যালোকেশন। এই জন্য ডিএলই দিন চাইছিল যে আপনাদেরকে র্যাম রোম পর্যন্ত পড়াই, শেষ করতে পারিনি, র্যাম রোম পর্যন্ত গেলে আরো ভালো হতো ডিএলডিতে। তো সবগুলো হচ্ছে প্রত্যেকটা কানেক্টেড, র্যাম রোম, তারপর হচ্ছে রেজিস্টার, যেগুলো কানেক্টেড আর কি, শিফট রেজিস্টার শেষ করতে পারিনি, শিফট রেজিস্টারগুলো কানেক্ট করে করে কিভাবে পিসির পেছনে কাজ করতেছে, ওটার সাথে কানেক্টেড হচ্ছে মাইক্রোপ্রসেসর, তার সাথে কানেক্টেড হচ্ছে কম্পাইলার, কিভাবে কম্পাইল করে, প্রত্যেকটা জিনিস হচ্ছে কানেক্টেড। তো যদি আরো জানার ইচ্ছা থাকে, আপনার বইগুলা কম্পাইলারের একটা বই মনে দিছি না জানি না, কম্পাইলারের বই দেখে জিনিসগুলো দেখতে পারেন, প্লাস হচ্ছে কি বলে এনএলপির বইগুলো একটু দেখতে পারেন, প্লাস হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরের কিছু বই আছে যেগুলো দেখতে পারেন আর কি। আচ্ছা, স্টোরিং ভ্যালুস বিটুইন ডেফ অ্যান্ড ইউজ, দুইটা টপিক নাম হচ্ছে, একটা নাম ডেফ, একটা নাম ইউজ। আচ্ছা, এরপরে ডেফিনিশন, যে প্রোগ্রাম পেছনে দেখা যায়, দেখা যায়, বোঝা যায়। সো প্রোগ্রাম কম্পিউটস উইথ ভ্যালুস, তো অবভিয়াসলি একটা প্রোগ্রাম যখন কম্পিউট করতে ভ্যালু নিয়ে করতেছে, ভ্যালু ডেফিনিশনস হয় কম্পিউটেড। ডেফ কাকে বলে, তো যে হচ্ছে কি যে ভ্যালুস ডেফিনিশনস হয় কম্পিউটেড, আমি কোথায় কম্পিউট করতেছি, অর্থাৎ ভ্যালুগুলোকে বুঝাই দেওয়া। এটা যে ভ্যালু আমি বললাম ইন্ট x = 2, এটা যে ভ্যালু কোনো কিছু বুঝাই দিচ্ছি, ডিফাইন করে দিচ্ছি, ডেফিনিশন বা ডিফাইন একই কথা। হয় কম্পিউটেড ভ্যালু ইউজেস, শুধু আমি ডিফাইন করে দিই আমার লাভ কি, আমি যদি এটাকে কাজে না লাগাই, আমি জানি যে ভ্যালু আমার কাছে আছে অনেকগুলো, আর আমাকে কাজে লাগাতে হবে, তখন হচ্ছে কি ইউজ, হয় রিড টু কম্পিউট নিউ ভ্যালুস ইউজ,
ভ্যালুস মাস্ট বি স্টোরড বিটুইন def and use সো এই দুটোর মাঝখানে হচ্ছে কি আমাকে একটা ভ্যালুকে স্টোর করতে হয় ফার্স্ট অপশন স্টোর ইচ ভ্যালু ইন মেমরি অ্যাট ডেফিনিশন রিট্রিভ ফ্রম মেমরি অ্যাট ইচ ইউজ প্রথম 4-5টা স্লাইড হচ্ছে এরকম জাস্ট থিওরিটিক্যাল পরেরগুলো হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যাল আসবে মানে গ্রাফকে কিভাবে কালার করতে হয় কি কি করতে হয় গ্রাফ প্ল্যানিং এতে করছিলাম না এতে করছিলাম কিন্তু এখানে একটু চেঞ্জ আছে আচ্ছা তো মজার বিষয় হচ্ছে যে কম্পিউটারের বেশ কিছু টপিকের সাথে এআই এর খুব ভালো মিল আছে তো চিন্তা করলে আরো ভালো হতো আচ্ছা ফার্স্ট অপশন স্টোর ইচ ভ্যালু ইন মেমরি অ্যাট ডেফিনিশন রিট্রিভ তো মনে হয় জানি সবাই ওয়ার্ডটা কি রিট্রিভ মানে কি বাংলা না মানে যে বের করে রাখি ফাইন যে কোনো জায়গা থেকে অনেকগুলো ভ্যালুর মধ্যে থেকে যেটা আমার দরকার সেটাকে বের করে আনা হ্যাঁ সো স্টোর ইচ ভ্যালু ইন মেমরি অ্যাট ডেফিনিশন অর্থাৎ বুঝতে পারতেছেন যে আমি ডিফাইন করা আমরা এখানে ডিফাইন করা মানে কিন্তু স্টোর করা আমি যখন ইন x = 2 বলতেছি ডিফাইন করছি এই মানে কিন্তু আমি একটা ভ্যালুকে স্টোর করতেছি এক তারপর হচ্ছে কি ভ্যালুকে স্টোর করার পরে ইউজ করার জন্য রিট্রিভ করা এটা হচ্ছে ফার্স্ট অপশন সেকেন্ড অপশন হচ্ছে কি স্টোর ইচ ভ্যালু ইন রেজিস্টার অ্যাট ডেফিনিশন রিট্রিভ ভ্যালু ফ্রম রেজিস্টার অ্যাট ইচ ইউজ একই কথা যদি একই কথা জাস্ট একটু ভিন্ন হচ্ছে কি যে আমি মেমরি কি নিয়ে কথা বলতেছি এখানে হচ্ছে রেজিস্টার কি নিয়ে কথা বলতেছি রেজিস্টার কিন্তু টাইপ অফ এ মেমরি আমাদের কম্পিউটারের মধ্যে আই হোপ আপনি রেজিস্টার সম্পর্কে জানছেন ইয়াতে মাইক্রোপ্রসেসরে তো আচ্ছা মাইক্রোপ্রসেসর কি মানে কোন প্রজেক্ট করতেছেন কি আরডিনো ইউজ করে করতে অথবা লাইন ফলোয়ার যদি কেউ করতে চাই সেটা করতে পারবে রোবোসাটার করতে চাইলে সেটা তো ভালো তবে যদি ভালো হইতো মানে ভালো হইতো বলতে মাইক্রোপ্রসেসর এগুলোই প্রজেক্ট মাইক্রোপ্রসেসর এর মধ্যে পার্থক্য আছে মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্ট্রোলারের মধ্যে পার্থক্য আছে তো ভালো হইতো যদি আপনার ইয়ার কোর্সটা থাকতো যে আপনাদের কম্পিউটার অর্গানাইজেশন যেটা তাই তো নাকি আছে তো কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার একটা আছে না কম্পিউটার আর্কিটেকচার ওইটা কম্পিউটার হ্যাঁ আর্কিটেকচার যেটা সেগুলো করছি শেষ তো হচ্ছে না আর্কিটেকচারটার মধ্যে হচ্ছে কি যে ভালো হইতো ওখানে হচ্ছে কি একদম মানে একদম আমি যেটা করছিলাম আর কি একটা 8 বিটের কম্পিউটার তৈরি করছিলাম আর কি আপনাদের নাই এই জন্য হচ্ছে কি ওটা ইসের মধ্যে কানেক্টেড ওই আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে কানেক্টেড তো মাইক্রোপ্রসেসর এন্ড কন্ট্রোলার সো হয়তো বলে ভালো বা না করলে সমস্যা নেই কিন্তু ওটা হচ্ছে কি আমরা হাতে করি যে একটা মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি রেজিস্টার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে রেজিস্টার মেমোরিটা অ্যাকচুয়ালি কিভাবে তার অপারেশনগুলো করতেছে এটা হাতে কলমে বোঝা যায় যদি আপনি একটা কম্পিউটার তৈরির ইয়ার বিষয়ে আপনি জানেন তো স্ট্রাকচার বিষয়টা ওই যে মানে সিস্টেম আর্কিটেকচার যেটা তো ওখান থেকে ভালো বোঝা যায় দেখ স্টোর ইচ ভ্যালু ইন রেজিস্টার অ্যাট ডেফিনিশন সো ডিফাইন করতেছি প্রত্যেকটা কথাটার মানে হচ্ছে কি আমি ডিফাইন করে স্টোর করতেছি কোথায় রেজিস্টারের মধ্যে রিট্রিভ ভ্যালু ফ্রম রেজিস্টার অ্যাট ইচ ইউজ যখন আমি রিট্রিভ করব তখন হচ্ছে কি রেজিস্টার থেকে রিট্রিভ আর রেজিস্টার সম্বন্ধে কত দেখছি যে আরো দেখলাম না এর মধ্যে আচ্ছা রেজিস্টার অ্যালোকেশন কি ডিসাইডিং হুইচ ভ্যালুস টু স্টোর ইন লিমিটেড নাম্বার অফ রেজিস্টার্স ডিসাইডিং হুইচ ভ্যালুস টু স্টোর ইন লিমিটেড নাম্বার অফ রেজিস্টার্স আমার কম্পিউটারে কিন্তু মেমরি লিমিটেড আমরা জানি সো আমরা এইজন্য কিন্তু স্পেস কমপ্লেক্সিটিটা অলওয়েজ চাই যে যতটুকু কম রাখা যায় অ্যালোকেশন করে আবার ম্যালোকেশন যে এম অ্যালোকেশন যে বা অ্যালোকেশন শেষ করে কাজ মেমোরিটাকে নিয়ে কাজ করার পরে ওই মেমোরিটাকে ফ্রি করে দিই অন্য কিছু নিয়ে কাজ করার জন্য তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে যেটা আমরা জানি আমাদের রেজিস্টারের ভ্যালু মানে রেজিস্টার কম ভ্যালু কম না রেজিস্টার সংখ্যা কম মানে হচ্ছে কি আমার ভ্যালু রাখার মতো জায়গা কম সো দ্যাট আমার একটা প্রোগ্রাম রান করার সময় পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো জিনিস কিন্তু রান করতেছে সহজ ভাষায় একটা সফটওয়্যার যখন আপনি ইনস্টল করেন একসাথে অনেক কিছু দেখেন না ডিএলএল ফাইল থেকে অনেক কিছু ইনস্টল হয় দ্যাট মিনস তারপরে কিন্তু চাপ পড়ে আমার রেজিস্টারের উপরে চাপ পড়ে আমার প্রসেসরের উপরে চাপ পড়ে কারণ যখন আমি সফটওয়্যারকে কল করি সফটওয়্যারকে কল করার কি আমি যখন পিসিটাকে অন করি
তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকগুলো জিনিস ওপেন হয়, টাইম লাগে। যত আপনার এসএসডি ভালো হয় তত দ্রুত ওপেন হয়, বাট যত বেশি আপনার সফটওয়্যার আছে ভারী ভারী সফটওয়্যার মানে ওগুলাকে রান করায় তারপরে হচ্ছে যে কম্পিউটার যখন ওপেন হয় আপনার বায়োসটা সব কিছু ঠিক আপনার সামনে আসে, এটা কিন্তু অনেক বড় একটা প্রসেস। অনেক পেছনে আপনার তো দেখছেন মনে যে ইয়া দিলে দেখা যায় যে কোনগুলো প্রসেস এই মতো আমার রানিং। তো আমার ওই মুহূর্তে র্যামকে অনেক বেশি ফাস্ট অ্যাক্টিভ হতে হয়, প্রসেসরকে অ্যাক্টিভ হতে হয়, আরও যদি জিপিও থাকে তাদেরকে অ্যাক্টিভলি কাজ করতে হয়। তো এই জন্য আমি যত বেশি এদেরকে আটকে রাখি আমার প্রোগ্রাম রান করতে তত বেশি আমার টাইম লাগে। যত বেশি আমি জিনিসগুলোকে অকুপাইড করে রাখি তত বেশি হচ্ছে আমার প্রোগ্রামকে কম্পাইলেশনে বা কম্পাইল করে রান করতে টাইম লাগে। এই জন্য আমরা কি করি, রেজিস্টারটাকে কিছু কাজ করে ছেড়ে দিই যে এতটুকু কাজ আমার হয়েছে, বাকি কাজটুকু অন্য কাজে আমার লাগবে। Deciding which values to store a limited number of registers. Register allocation has a direct impact on performance. Obviously, আমার মেমোরি যদি কাজ না করে তাহলে আমার কোনটা কাজ করবে না। Affects almost every statement of the program. Statement তো বুঝছি, মানে আমি if else ইউজ করতেছি, সব কন্ডিশন ইউজ করতেছি, স্টেটমেন্ট ইউজ করতেছি। Eliminates কারণ দেখেন আমি স্টেটমেন্ট দেওয়া মানে হচ্ছে কোনো না কোনো ভাবে আমি মেমোরিকে টানতেছি। মেমোরিকে টানতেছি মানে হচ্ছে আমি রেজিস্টারকে টানতেছি। যখন আমি রেজিস্টারকে টানতেছি অবভিয়াস আমার ওই লোড হচ্ছে বা কোনো অপারেশন হচ্ছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কোনো না কোনোভাবে ইন্টারমিডিয়েট করে জেনারেট করে আউটপুট দিচ্ছে। এলিমিনেটস এক্সপেন্সিভ মেমোরি ইনস্ট্রাকশনস। এজন্য কিন্তু আমরা কোডটাকে পুরো অপটিমাইজ না করলেও চলে, অপটিমাইজ যে করা যাবে এমন কিন্তু কোনো কথা নেই। এখানে আমি যেটা বুঝতে পারছি কোড অপটিমাইজেশন পুরোটাই হচ্ছে কি মেশিন ডিপেন্ডেন্ট, মেশিন ইন্ডিপেন্ডেন্ট না। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত আমরা যতগুলো কতদিন বলছিলাম তার মধ্যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত হচ্ছে কি মেশিন ইন্ডিপেন্ডেন্ট। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমার খুব বেশি জিনিসকে সামনে এনে, মানে এমন না যে মানে তাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে। কোড অপটিমাইজেশনটাকে অবশ্যই কোডের উপরে বা মেশিনের উপর ডিপেন্ড করতে হবে। কেন? মেশিন যদি তার রেজিস্টার অ্যালোকেশন করা ছেড়ে দেয় বা কোনো কারণে ওই অ্যাড্রেস ওরা যেন কি বলে মাইক্রোসফটে যে কন্ট্রোল অ্যাড্রেস কি যেন বলে বলে হ্যাঁ মানে চাইছে মানে কন্ট্রোল তারপর হচ্ছে বাস 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 বলে আচ্ছা আচ্ছা বাস আর্কিটেকচার। আচ্ছা তো এই বাস আর্কিটেকচারটা তো বাস আর্কিটেকচার যদি কোনোভাবে আমার কোনো থ্রেট আসে বা কোনো কারণে যদি আটকে যায় আমার ডেটা ফেচ হবে না। ফেচিং করাটা ইম্পর্টেন্ট। তো যখন ডেটা ফেচ না হচ্ছে তখন রেজিস্টারও কিন্তু কানেক্ট করতে পারতেছে না। তো রেজিস্টার বাস, কন্ট্রোল বাস ও অ্যাড্রেস বাস এই বাসগুলো কিন্তু তখন অনেক বেশি পরিমাণ পেছন দিক থেকে আমার কাজ করতেছে ব্যাক এন্ডে। তো এলিমিনেটস এক্সপেন্সিভ মেমরি ইনস্ট্রাকশনস। আচ্ছা যে কারণে বলছিলাম আমি যখন কোড লিখি কোডের মধ্যে কমেন্ট লিখলে কমেন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা হোয়াইট স্পেসগুলো বাদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইসিস বাদ দিয়ে দেয়। তো অপটিমাইজেশন কি করে যতটুকু পরিমাণ অপটিমাইজ করা উচিত টেম্পোরারি ভেরিয়েবলগুলোকে অপটিমাইজ করে দেয়, অর্থাৎ বারবার তাকে জায়গায় জায়গায় না রেখে তাদেরকে যতটুকু ছোট করে কাজ করা যায় অর্থ ঠিক থাকে, মানে দামে কম মানে ভালো। তো ওই কাজটা করার চেষ্টা করুন। আচ্ছা তো eliminates expensive memory instructions. আচ্ছা hash of instructions goes down due to direct manipulation of registers. No need for load or restore instructions. Hash হচ্ছে number of instructions. Number of instruction goes down due to direct manipulation of registers. আচ্ছা মানে পয়েন্টটা হচ্ছে কি যে যতগুলো ইনস্ট্রাকশন ইউজ করতেছি ইনস্ট্রাকশনগুলোর মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো হচ্ছে কি যে একটু মানে ভারী ইনস্ট্রাকশন, আই মিন টু সে একসাথে অনেকগুলো জিনিসকে নিয়ে কাজ করে ইনস্ট্রাকটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করতেছে, ফেচ করার চেষ্টা করতেছে, সেগুলোকে একটু আস্তে আস্তে ধরেন যে অনেক কাহিনী আছে ভিতরে, যদি সহজে বলি যে একটা মাইক্রোবছর ঢুকে যাবে আর কি। তো যদি সহজে বলি যে ফেচ করতে গেলে ডিরেক্ট ম্যানিপুলেশন দরকার। ম্যানিপুলেশন কি? ডিএমএল তো করছেন নাকি? ডিএমএল, ডিডিএল, ডিসিএল,
ম্যানিপুলেশন জিনিসটা কি? পরিবর্তন আচ্ছা সহজ ভাষায় বলি হ্যাঁ এই তো এই জন্য তো আমি এই হাই লেভেলে মানে এসপিএল না যে হাই লেভেলে আসার কারণ হচ্ছে কি পেছনে অনেকগুলো জিনিস কাজ করে। আচ্ছা ম্যানিপুলেশন হচ্ছে কি ধরেন সাগর পেছনে বসে আছে, তো আমি এমন একটা কাজ করব যাতে সাগর সামনে এসে বসে, বিরাজ যে কোনো কারণে হচ্ছে সামনে এসে বসে। তো আমি ম্যানিপুলেট কেমনে করব? মনে করেন যে আমি তো টিচার বললে তো সামনে আসবে, ও হয়তো চাচ্ছে না সামনে আসতে, আপনি কেমনে ম্যানিপুলেট করবেন, মানে কেমনে সামনে আনবেন? না বলছি যদি ব্রেন কেউ চায় আপনারা ম্যানিপুলেট করতে কেমনে করবেন? মানে এই এক্সাম্পল আমার স্যারের দেওয়া আর কি, তো এই জন্য বললাম মানে দেখেন স্যার কিভাবে বিষয়টা করছিল। শোনো স্যার বলতেছে আমারে যে স্যার অন্য একটা স্টুডেন্টকে যে বলতেছিল যে হয়তো বা আমি তোমাকে পেছন থেকে সামনে আনতে পারতেছি না, বাট এমন একটা কাজ করব যাতে তুমি সামনে থেকে তুমি পেছনে যেতে পারো। কথাটা বুঝছেন? তোমাকে পেছন থেকে সামনে আনতে পারবো না, বাট এমন একটা কাজ করব তুমি সামনে থেকে তোমাকে পেছনে দিতে পারবো। আমার কাছে এই ওইটা জানা আছে। সামনে এসে বসলো, শেষ ম্যানিপুলেশন। সো পয়েন্টটা হচ্ছে কি যে এই ওইটা হচ্ছে ম্যানিপুলেট করছে। তো পয়েন্টটা হচ্ছে কি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে পেছনেরজনকে সামনে আনছেন, ওটাও তো ম্যানিপুলেট করা লাগছে, ওটা কেমনে করছেন? বললাম না পেছনের জনকে সামনে আমি আনতে পারছি না, আমার জানা নেই, বাট কিন্তু সামনে বসে আমি তাকে পেছন নিতে পারবো। হ্যাঁ, তো সামনে এসে তুমি বসো তাহলে তোমাকে পেছন নিতে পারবো, এই যে সে সামনে আসলো, এটাই ম্যানিপুলেশন। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি এই কাজে ডিরেক্ট ম্যানিপুলেশন দরকার হয়। ম্যানিপুলেশন দরকার হয় মানে হচ্ছে কি আমি যখন রেজিস্টারকে কাজ করি, রেজিস্টার যখন দেখে যে কোনোভাবে তাকে আমি অ্যাড্রেস করতে পারতেছি না, তখন সে ডিরেক্ট ম্যানিপুলেশন করে ইনস্ট্রাকশনের মধ্যে সে ঢুকে যে ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে, আমার অ্যাড্রেস বাসটা কি বলছে, কন্ট্রোলটা কেন কাজ করতেছে না, সো ট্রিগারিং কেন করতে পারতেছে না। আমাদের ইয়ে করছিলাম না, টি ফ্লিপ-ফ্লপ করছিলাম না, ট্রিগারিং ফ্লিপ-ফ্লপ। আচ্ছা, probably is the optimization with the most impact। আচ্ছা, মানে কোর অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা অনেক বেশি ইমপ্যাক্ট ফেলে, অর্থাৎ যখন আপনি রেজিস্টারকে নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন আমার কোর অপটিমাইজেশনটা অনেক ইজিয়ার হবে। আচ্ছা, what can be put in a register? Values stored in a compiler generated temporary variables. Values stored in a compiler generated temps। বুঝতে পারছেন যে যখন কোনো ভ্যালুকে রাখতে পারছি না তখন হচ্ছে কি আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করি, ওইটাকে নিয়ে কাজ করে পরবর্তীতে ওইটাকে নেওয়া ছেড়ে দিই। সো টেম্পস কম্পাইলার ওই টেম্পোরারি ভ্যারিয়েবলটা কম্পাইলার নিজেই জেনারেট করে। ল্যাঙ্গুয়েজ লেভেল ভ্যালুস স্টোরড ইন লোকাল স্কেলার ভ্যারিয়েবলস। তো ভ্যালুস স্টোরড ইন লোকাল স্কেলার ভ্যারিয়েবলস, বিগ কনস্ট্যান্টস, ভ্যালুস স্টোরড ইন অ্যারে এলিমেন্টস এন্ড অবজেক্ট ফিল্ডস। আচ্ছা, তো এই লাইনটার বিষয়টা হচ্ছে জাস্ট বোঝার জন্য যে আমি রেজিস্টারের মধ্যে কিভাবে কোনো কিছু রাখতে পারতেছি বা রেজিস্টারকে আমি কিভাবে ইউজ করতে পারতেছি, স্কেলার ভ্যারিয়েবল লোকাল স্কেলার ভ্যারিয়েবলকে স্টোর করতেছি, অর্থাৎ অথবা যদি চাই কোনো কনস্ট্যান্টকে ইউজ করতে। আচ্ছা, যাই হোক, পয়েন্টটা হচ্ছে সত্যি কথা, যদি অনেকের কাছ থেকে রেজিস্টারটা কেড়ে নিই তার ঝামেলা, হ্যাঁ। আচ্ছা, বুঝি না এই যে আপনার তো জেনজি না, হ্যাঁ, তার আগে বসুন আপনারা। স্যার আমরা জেনজি স্যার, আমরা জেনজি স্যার, আমরা গেঞ্জি না স্যার, জেনজি। হ্যাঁ, মানে পয়েন্টটা হচ্ছে কি
যে চেঞ্জের একটা ভার্সন কি চেঞ্জের সবসময় জিনিস হচ্ছে কি চেঞ্জের কমান মানে উদ্যম অতিরিক্ত উদ্যোগী দেখাতে চায়, তো এটা আমার ঝামেলা। আর সব জ্ঞান পাই হচ্ছে বিভিন্ন থেকে, যত জ্ঞান আছে সব ফেসবুক ইনস্টাগ্রাম এখান থেকে সব জ্ঞান আসে, বই থেকে আসে না। তো এবার যারা মোবাইল নয় সারাদিন করে দেয় হ্যাঁ বই থেকে দিয়ে দায়িত্ব আমাদের একজনের দায়িত্ব হচ্ছে কি যে এখান থেকে বাঁচানো, যে যতটুকু সম্ভব মোবাইল দেখেন, মোবাইল ইউজ আমি সবাই মোবাইল ইউজ করতেছে, বাট মোবাইলটাকে এই যে আরেকটা ম্যানিপুলেশন মোবাইল আর হচ্ছে ইয়া যে তো মানে মানে ফ্রেন্ডশিপ ভালো কিন্তু ফ্রেন্ডশিপটা বাইরে যে দেখেন 4 বছর পরে যখন শেষ করবেন তখন দেখবেন যে ফ্রেন্ডের সব বা লেফট আছে কিছু নেই। হ্যাঁ, তো একটা প্রেমকে যাইছে তাই বাস ফ্যামিলি সেটা বলছি, ফ্যামিলি তো পয়েন্ট হচ্ছে কি এক্সপেরিয়েন্স আমি তার ভিতরে বলতে মনে আছে গ্রাফ বলছিলাম একটা আবার বলেন স্যার, মনে নাই। আচ্ছা জীবনমুখী গ্রাফ মানে একটা জিনিস বাড়বে একটা জিনিস কমবে, তো কোন জিনিস বাড়লে কোন জিনিস কমে আর কি ইকোনমিক্সের ভাষায় আর কি। তো মানে একটা সময় যায় দেখবেন যে মানে ফ্রেন্ড আসলে ওই পর্যন্তই ছিল, ওই কি বলে নেপালি একটা ভাষা আছে রংলি মানে হচ্ছে এই পর্যন্তই আর নয়। তো এই কথাটা হচ্ছে কি যে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে আমি শুধুমাত্র পাশে থাকি তখন যখন হচ্ছে কাজে লাগে, এরপরে হচ্ছে কাজটা আপনি যখন প্রজেক্টে গ্রুপ করতে যাবেন তখন বুঝবেন যে কি কাজ। হ্যাঁ, কাজ শেষ সাথে তখন হয় না। আমাদের আগামী সেমিস্টারে গভর্নমেন্ট নিয়ে পড়ে দেখা আগামী সেমিস্টারে কেন আমাদের এই সেমিস্টার থেকে তো প্রজেক্টের সিস্টেম কাজ শুরু। হ্যাঁ না আপনাদের তো শুরু হয়ে গেছে, ওই মানে 10 ব্যাচের হচ্ছে আগামী আমাদের দুটো সেমিস্টার বাকি আছে না, আগামী সেমিস্টার থেকে আছে আপনাদের প্রজেক্ট থিসিস 1, তখন বুঝে যাবেন যে কে আমরা। আচ্ছা, register set depends on the data type, floating point values and floating point registers, integer and pointer values and integer registers. আচ্ছা, সে করে কি এই জিনিসটাকে ভাগ করে কোনটাকে কোথায় রাখি কিভাবে রাখতে হবে সেই জিনিসটাকে করে ফেলে। তো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুগুলো ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে ইন্টিজারগুলোকে ইন্টিজার রেখে যাতে হচ্ছে কি দেখেন অবভিয়াসলি আমি ডেটা রাখার পরে ডেটা ফেচ করতে গেলে আমার বুঝতে হবে যে এখানে ইন্টিজার নিয়ে কাজ করব না ফ্লোট নিয়ে কাজ করব, সো দ্যাট রেজিস্টারের মধ্যে কোন জিনিসটা কোন মধ্যে রাখা হয়। আচ্ছা, ইস্যুস এই যে এখানে হচ্ছে কি আরএসসি আমি ডেটাটা আজকে বললাম না। আচ্ছা, এটাকে অ্যাসাইনমেন্ট দিব নাকি বুঝাবো আমরা স্যার বোঝাবেন স্যার তাহলে এটা থাকবে মানে জাস্ট খালি এই এক লাইন থাকুক, আমি এটা আগে বুঝে দিচ্ছি। আরএসসি আর্কিটেকচার আমাদের আগে করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা বোঝাবো একটা দেখাবো, হয় আরএসসি অথবা সিএ। স্যার ওইটাই অ্যাসাইনমেন্ট দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আরআইএসসি সিএস আমাদের পরে ক্লাসে মনে করাই দিন। আরআইএসসি সিএস আর্কিটেকচারটাও দেখাবো আর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাও দেখাবো। ওকে স্যার, লেন্থ আচ্ছা, all competition takes place in registers. Load instructions and store instruction transfer values between memory and register. Add two number values in memory. আচ্ছা, কথার এই হচ্ছে কি এই আর্কিটেকচারে গেলে এই আর্কিটেকচারের মধ্যে ইস্যুগুলো কি সেটা হচ্ছে কি যে কি জিনিস কোন ওয়েতে কোন আর্কিটেকচার আমরা রাখতেছি বা লোড করতেছি। সো রেজিস্টারের মধ্যে অ্যাকচুয়ালি রেজিস্টারের মধ্যে যেটা ভ্যালু রাখার পরে সেটা কিভাবে কাজ করছে বা কম্পিউটেশনটা কিভাবে হচ্ছে, এই কম্পিউটেশনটা হচ্ছে কি এই আস্তে সবটা পাঁচটা রাখেন পাঁচের মধ্যে সো কম্পিউটেশনটা হচ্ছে কি যে আমরা কি কম্পিউটেশনে এনএফএ করছি ডিএফএ করছি, এই কম্পিউটেশনের কাজগুলো হচ্ছে কি তখন এখানে হচ্ছে রেজিস্টারের মধ্যে লোড ইনস্ট্রাকশনস এন্ড স্টোর ইনস্ট্রাকশনস ট্রান্সফার ভ্যালুস বিটুইন মেমরি এন্ড রেজিস্টার। অর্থাৎ আচ্ছা একটা জিনিস খালি আপনাকে আগামী দিন বলবেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেমরি এন্ড রেজিস্টার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেমরি এন্ড রেজিস্টার, এটাই আপনাদের কোনো না কোনো কোর্সে ছিল বা আছে। মেমরি সেট অফ রেজিস্টার এর ডিফারেন্সটা খালি আমাকে আগামী দিন পেয়েছে আমাকে খালি বলবেন। আচ্ছা
তো ওইখান থেকে হচ্ছে আমি রিস্টার্ট শুরু করবো আরআইএসসি বা সিআইএসসি। তো অ্যাড টু নাম্বারস, আমি যদি দুইটা ভ্যালুকে যোগ করতে চাই তো প্রথমে কি করব, R1 সংখ্যাটা সরি 4 সংখ্যাটাকে R1 রেজিস্টারের মধ্যে নিলাম, এরপরে 8 সংখ্যাটাকে R2 রেজিস্টারের মধ্যে নিলাম, নেয়ার পরে R1 আর R2 কে যোগ করে R3 এর মধ্যে রাখতেছি, ওটা হচ্ছে কি অ্যাড করতেছি। তারপর হচ্ছে কি যেটা যোগটা আসলো 8 আর 4 12, অ্যানসারটা হচ্ছে কি 8 এর জায়গায় এটা হচ্ছে কি আমি স্টোর করলাম, জাস্ট যোগ করা শেষে স্টোর করে ফেললাম। এইভাবে আমি এটা কতদিন বুঝাইছি? জি স্যার। তখন আমরা রেজিস্টার কম ইউজ করার চেষ্টা করছি, এখানে তো মনে করেন अवेलेबल ইউজ করি। আপনি রেজিস্টার যত বেশি ইউজ করো যত কম ইউজ করো ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি আমার কাজ বেশি হলে যত রেজিস্টার ফ্রি রাখা যায়, পুরো প্রোগ্রাম ইউজ করে কাজ করতেছি সেই ওয়াইজ আমরা রেজিস্টারকে যত ফ্রি রাখা যায়। আচ্ছা, অন এ টিপিক্যাল আরআইএসসি আর্কিটেকচার, আচ্ছা অল কম্পিটিশন টেক্সট বেস রেজিস্টার্স, আর এই যেটা বললাম এই আচ্ছা একই সাইড ছিল। fewer instructions when using registers, আচ্ছা fewer instructions when using registers, most instructions are register to register, additional instructions from memory access। আচ্ছা সো আমার কিছু জিনিস ডাইরেক্ট মেমরি থেকে রেজিস্টারে আসে, কিন্তু সবচেয়ে ভালো হয় রেজিস্টার টু রেজিস্টারে আসলে। মানে হচ্ছে কি আমি একই রকম জিনিসকে একত্রে রেখে তাদের মধ্যে ভ্যালু ফেচ করতে পারলে ভালো। যখনই আমি বিষয়টাকে ডিফারেন্ট করে বলছি, মেমোরিটাকে ইউজ করতেছি রেজিস্টারের সাথে, তখন হচ্ছে আমার একটু ঝামেলা হয়। সো এর জন্য কি হয়, বেশিরভাগ সময় বেশিরভাগ ইনস্ট্রাকশনগুলো, এখন বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্রাকশনগুলো যেগুলো আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যোগ করা বিয়োগ করা বা কন্ট্রোল বাস অ্যাড্রেস বাস ইউজ করে যখন ইনস্ট্রাকশন দিচ্ছি, ইনস্ট্রাকশনের বেশিরভাগ জিনিসই ইউজ করা হয় রেজিস্টার দিয়ে। আচ্ছা রেজিস্টার দিয়ে অ্যাডিশনাল ইনস্ট্রাকশনস ফর মেমরি অ্যাক্সেস, যখন কোনো কারণে আমার রেজিস্টারগুলো অকুপাইড হয়ে যাচ্ছে, সবগুলো রেজিস্টারগুলোকে নিয়ে কাজ করতে পারতেছি না, তখন হচ্ছে কি আমি মেমোরিটাকে নিয়ে কাজ করতে শুরু করি। কোনো কারণে দেখেন আপনার মানে ইয়া শেষ, এই প্রজেক্ট করতে করতে অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে সেমিস্টারে, অনেকগুলো প্রজেক্ট হয়ে গেলে তখন আপনি কি করেন, একটা একটা করে করে শেষ করতে শুরু করেন, যে যেগুলো মানে হয় না যে একই রকম প্রজেক্ট দুইটা কুর্সি আছে সেম টাইপ প্রজেক্ট, তখন চান কি যে একটা প্রজেক্ট করে দুটা যে চালাই দিই। তো এই জিনিসটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার, সহজ ভাষায় বললেন এক্সাম্পল মাথায় আসলে একটা এক্সাম্পল দিলাম, বুঝছেন তো সেটা থার্ড ক্লাস এক্সাম্পল, কিন্তু পয়েন্টটা হচ্ছে কি যে মানে রেজিস্টার টু রেজিস্টার কাজটা মানে হচ্ছে কি যে আমি মানে এনএলপি প্রজেক্টে এর প্রজেক্ট একই রকম মানে মেনে নিলাম যে স্যার একটা প্রজেক্ট দিত, তো ওটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার। কিন্তু যখন আপনাকে ডাবল কাজ করতে হলো তখন এক রেজিস্টার কাজ করে আবার আপনি একটা প্রজেক্ট করলেন, এনএলপিতে একটা প্রজেক্ট করলেন, তো দুটোই ভালো, এটা ইয়েটা ভালো, বাট পয়েন্টটা হচ্ছে কি ইনস্ট্রাকশন বেশি লাগতেছে, আর যখন রেজিস্টার টু রেজিস্টার কাজ করতেছে আমরা ইনস্ট্রাকশন কম লাগতেছে, ফিওয়ার ইনস্ট্রাকশনে আপনার কাজগুলো করে ফেলতে পারতেছেন। আচ্ছা যখন আপনি ইনস্ট্রাকশন ফিওয়ার করবেন, রেজিস্টার কম লাগবে, অবভিয়াসলি আপনার প্রসেসটা কি হবে, স্পিডি হবে, ফাস্ট হবে। সো তখন রেজিস্টার আর ফাস্টার দ্যান মেমোরি, কারণ হচ্ছে কি আপনারা জানেন ক্যাশ মেমোরি খুব দ্রুত কাজ করে, এমনি আমার মেমোরিগুলো হচ্ছে রেজিস্টারগুলো হচ্ছে ক্যাশ মেমোরি খুব দ্রুত কাজ করে বিকজ অফ তার মেমোরি। এজন্য কিন্তু কম্পিউটারের মধ্যে দেখে নিতে হয় যে ক্যাশ মেমোরি যার যত ভালো, আপনারা তো খালি জায়গায় দেখেন যে কোন ইয়ার ভালো, এই পিসি ভালো দেখতে, কিন্তু আসলে ওটা না, দেখতে হয় যে কার ক্যাশ মেমোরি যত বেশি ভালো, থ্রেডার ক্যাশ, যার থ্রেডার ক্যাশ যত ভালো এবং যার হচ্ছে ক্লক স্পিড ভালো, ওই ধরনের পিস হচ্ছে কিনতে হয়, সেই পিস হবে ছোট হোক বড় হোক ডাজন্ট ম্যাটার। সো যত থ্রেড বেশি হবে আপনার মাল্টিপল মানে একটা টাইমে অনেকগুলো কাজ করতে ইনস্ট্রাকশন থাকবে, এই কথার মানেই হচ্ছে কি আপনার রেজিস্টার খুব বেশি পরিমাণ কাজে লাগতেছে, এবং আপনার হচ্ছে কি যে ওই রেজিস্টার কাজে লাগা মানে হচ্ছে কি যে আমার ক্লক স্পিড অনেক বেশি পরিমাণ মানে উপরে উঠতেছে। আচ্ছা বা ক্যাশ মেমোরিটা বেশি কাজ করতেছে। Wide gap in faster newer processes factors of about 4 bandwidth factor of about 3 latency. Latency কি বুঝি? Latency নেটওয়ার্কিং দেখা যাচ্ছে, লেটেন্সি তো পিং করতে কতটুকু সময় লাগতেছে বা কতটুকু লস হচ্ছে, ডিলে সিস্টেম হচ্ছে আপনার latency। আচ্ছা তো could be bigger if program characteristics are different. বিষয়টা হচ্ছে কি যে যখন আচ্ছা এখানে আমরা একটু ইয়ার টাচ আসবে, অপারেটিং সিস্টেমের টাচ আসবে। অপারেটিং সিস্টেমের প্রসেসগুলোকে নিয়ে যখন মনে করেন যে 4টা বা 5টা প্রসেস আছে, 5টা প্রসেসকে আমি যখন আউটপুট পর্যন্ত শেষ পর্যন্ত যাই, এন্ড প্রসেস করতেছি, একটা একটা প্রসেস ধরতেছে, আপনারা মনে জানেন, আই থিংক জানার কথা
P1 প্রসেস গেল, P2 চারটা প্রসেস দেওয়া হয়েছে, চারটা ফার্স্ট কাম ফার্স্ট আউট এটা না পিপো না না। যেটা আগে আছে সেটা আগে হইতো না ওটা স্ট্যাকে ধরেন চারটা প্রসেস P1 P2 P3 P4 চারটা প্রসেস আমি আমার এখান থেকে দেওয়া শুরু করছি, একটা র্যামের মধ্যে রয়ে গেছে। এখন যখন আমি কাজ করতেছি, কাজ করার সময়ে ফার্স্টে তো P1টাই আগে আসে প্রায়োরিটি কিউ ওয়াইজ, প্রায়োরিটি কিউ তো করছি না, প্রায়োরিটি কিউ ওয়াইজ আবার P1টা আগে আসতেছে। এখন P1 P2 আসার ক্ষেত্রে ঠাস করে একটা উদ্দেশ্য এসে বললো, মানে P5 এসে বলতো সে হচ্ছে ভিআইপি। তো সে যখন ভিআইপি আসছে তখন করে কি P1 প্রসেস থাকাকালীন সময় P1টাকে কিছুক্ষণের জন্য হল্ট করে, যেটা কিছুক্ষণ থাকলো P5টা আগে শেষ করে। মাইক্রোপ্রসেসরে বলছি স্যার এটা। এই তো সো মাইক্রোপ্রসেসর করছে এটা কি ইয়ার আছে না, ওএস ছিল না, ওএস আমাদের ছিল না, আমাদের এই কোর্স হয় আমরা না। মাইক্রোপ্রসেসর করছি আমরা এটা মাইক্রোপ্রসেসরে কোডের দিকে আমরা এটা ওইসব করছি দুইটাতে করছি ওইসব করছি মাইক্রোপ্রসেসর করছি এই তো করছে। এটা শুধু এটা কি যেন বলে স্যার বুঝলেন? ওরা তো এখনো ওয়েস করে ওয়েস করলে কেন জানো ওসব একটা করে না, আমরা মানে কোডের ভিতরে এটা দেখানো হচ্ছে যেটা থামতেছে আমার থামানো যায়। আর আচ্ছা তো ইয়া তো প্রসেসটা হইতে হইতে তো মাঝখানে যদি কোনো কারণে ঝামেলা হয় সে করে কি এটাকে হট করে ফেলে, যে কিছুক্ষণের জন্য তুমি বাবা বসে থাকো এখানে রাস্তার পাশে বসে পড়ি দাও, তো আমি P5টা হচ্ছে চালাই। তো P5টা শেষ হয়ে আমার ইয়াতে যায়, রেডি প্রসেসে যায়, এটা হচ্ছে রেডি রেডি এটা বলে রেডি। তো তারপরে হচ্ছে কি এখানে যখন প্রসেসিং শুরু করে, তো প্রসেসিং শুরু করতে করতে তখন তখন যে যে রেজিস্টারগুলো কাজে লাগে R1 R2 যাকে 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 কাজে লাগানো, R1 তো কাজ শেষ করে তখন R2 এর মধ্যে P2 কে পাঠানো হচ্ছে। P2টা হচ্ছে R2 এর জন্য কাজ করা ট্রাই করতেছে রেডি প্রসেসে, একটা সময় একটাই কাজ করতেছে। যদি আমার থ্রেড বিষয়ে মাল্টি থ্রেডিং পিসি হয় তখন একসাথে মাল্টিপল কাজ করতে পারে। আপনি কিন্তু একসাথে দুই পোস্ট করতে পারবেন না, তারপর দুই পাশে পরিবার করতে পারবেন না, যে থ্রেডস মধ্যে দুই হাতে লেখা ভাইরাস ভাইরাস, হ্যাঁ ভাইরাস আর হ্যাকিং আন্ডেলিকার। তো পয়েন্ট হচ্ছে কি যে প্রসেসিং চলতেছে, এখন কাজ করে কি আমি R1 কে নিয়ে কাজ করতেছি, R1 কে নিয়ে P1 কে নিয়ে কাজ করতেছি, বা P5 কে নিয়ে R1 কে নিয়ে কাজ করতেছি। তো আমি যখন কাজ করব, কাজ শেষ হলেও কি আমি R1 কে রেখে দিব না, R1 কে আমি আবার পাঠিয়ে দিচ্ছি যে আরো P2 P3 P4 গুলো রয়ে গেছে, এগুলোকে নিয়ে কাজ করো। এখন প্রসেসটা বলতেছি না, মানে টার্মিনেশন হওয়ার আগে, টার্মিনেট হওয়ার আগে আপনার এই রেজিস্টারগুলো হচ্ছে কি একটা একটা করে কাজ করে। এতে কি হয়, আমি রেজিস্টারকে ছেড়ে দিচ্ছি, মানে হচ্ছে কি রেজিস্টার এখন পল্ট পর্যন্ত হচ্ছে, অর্থাৎ আমার ফাস্টার হচ্ছে, রেজিস্টার স্যার ফাস্টার দেন মেমোরি। তো এই রেজিস্টারটা তখন হচ্ছে আরো বেশি ফাস্টার হচ্ছে। এক দুই হচ্ছে কি যদি এই যে নিউয়ার প্রসেসরস, আই হোপ এটা বুঝতে পারছেন যে আমি যখন প্রসেস করতেছি আমার প্রসেসরের মধ্যে প্রসেসরের মানে প্রসেস যেটা করতেছি প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রসেসরে কাজ করতেছে। এখন যত বেশি গ্যাপ থাকবে, যত বেশি আমার ঝামেলা বা যত বেশি হচ্ছে কি আমার মানে করতে ইনস্ট্রাকশন বেশি থাকবে, ততই হচ্ছে কি আমার টাইম বেশি লাগতেছে। হ্যাঁ লেটেন্সি, এই তো এখন হচ্ছে আসলে কি আমার লেটেন্সিটা ফ্যাক্টর অফ 4, এটার আবার কাহিনী আছে, চারটা ব্যান্ডউইথে দুইটা লেটেন্সি হয়। আচ্ছা এর কাহিনী পরে দেখো এটা মানে পয়েন্টটা হচ্ছে কি একটা স্লাইডের মধ্যে অনেকগুলো জিনিস অ্যাটাচড, সবগুলো দেখা যায় একটা ঝামেলা। would be bigger if program characteristics are different. So এই লাইনের মানে হচ্ছে কি যে ডিফারেন্ট হইতেই পারে, যদি আমি একসাথে মনে করেন অনেকগুলোকে চালাই দিলাম, আমার তো 4 জিবি র্যামের পিসি, আমার ইয়াও নাই, এসএসডিও নাই, তো তখন হচ্ছে কি আমার জন্য অনেক বেশি প্রবলেম। মনে করেন আপনি একসাথে ইয়াটা ওপেন করছেন, এই অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছেন, এবং সঙ্গে ম্যাথল্যাব ওপেন করছেন, পাইচার ডাইরেক্ট মাজা। হ্যাঁ কাহিনী হচ্ছে কি যে তখন রেজিস্টার কোথায় যাবে সেখানে যখন ঘোরাঘুরি করতে থাকে, ভাই আমার বাচ্চা আমি বাঁচতে চাই, হাত 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 মানে উঁচু করে দেয়। তো এটা বলছে কি কুড বি বিগার ইফ প্রোগ্রাম প্র্যাকটিস। প্রোগ্রাম প্র্যাকটিসের কথাটা মানে হচ্ছে কি আমার ম্যাথল্যাবের মধ্যে দেখেন যখন কাজ করতেছে পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরো অনেক জিনিস কাজ করতেছে, ঠিক একইভাবে আমার যখন ইয়াতে কাজ করতেছে, অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করতেছে, একের সাথে আমি যখন তাকে রান করতেছি, এক রান করার সময় অনেকগুলো প্রসেসর অনেকগুলো প্রসেসর কাজ করা শুরু করছে। এই জন্য বলছে কি কুড বি বিগার ইফ প্রোগ্রাম ক্যারেক্টারিস্টিক্স আর ডিফারেন্ট। এটা ফাস্টার হচ্ছে এক একটার জন্য এক এক রকম। যেখানে আমি পিসির কোনো সফটওয়্যার ইউজই করতেছি না, তখন আমার কতটুকু ফাস্টার, সফটওয়্যার ইউজ করার পরে কতটুকু ফাস্টার, সেটা দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, but only a small number of registers available uses 32 integer and 32 floating point registers. Some of those registers have fixed issues, RO, RASP, FP. আচ্ছা আমি এই মধ্যে রাখি তাহলে। তো এই স্লাইড একটু ছোট আছে, 98 স্লাইডের।
আচ্ছা গ্রাফ কালেক্টর জাস্ট একটু বল মানে জাস্ট দেখাই দেবেন, আমি পড়াবো না, দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে গ্রাফ কালেক্টর। হ্যাঁ হ্যাঁ, এই গ্রাফ কালারিংটা হচ্ছে কি আপনাদের অবশ্যই পরীক্ষা আসবে, আমি বলে দিচ্ছি। তো গ্রাফ কালারিং কিভাবে করতে হয়, আমি এখানে যেভাবে করছি এটা ফিক্স না, নেটে আরো অনেক ওয়ে আছে, আমি আপনাদেরকে এটা দেখাবো না, ম্যাপ থেকে আমার মতো একটা দেখাই দিব, যদি আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। এটাও করতে পারেন, নেট থেকেও করতে পারেন, আমি যেটা দেখেছি সেটাও করতে পারেন। আচ্ছা কালারিংটা এক একটা এক এক রকম হয়, এখানে ডিএসএ তে বলার কথা না হ্যাঁ স্যার, ডিএসএ এর গ্রাফ কালারিং আর এই গ্রাফ কালারিং কি এক? ডিএসসি তে গ্রাফ কালারিং করা ছিল, ডিএসএ তে একটা টপিক আছে গ্রাফ কালারিং, ছিল গ্রাফ ছিল, গ্রাফ কালারিং ছিল, গ্রাফ তা কালারিং ওইখানে একটা topic আছে, গ্রাফ graph আছে, coloring। গ্রাফ গ্রাফের মধ্যে। আচ্ছা গ্রাফ কালারিং আমরা ইয়েতে পড়াইছি, ওই এআই তে পড়াইছি। তো আচ্ছা আমি স্যারকে এখন দেখে নেই। আচ্ছা নেট তো আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, অ্যাটেন্ডেন্সের কাগজ চলছে হইলে দিয়ে দিই। কোথায় জায়গাটা হবে দিতে পাশাপাশি দেখি স্যার আপনি যতটুকু পসিবল ট্রাই করুন। জি স্যার উত্তর পাই